এই মুহূর্তে জেনেভায় যা হচ্ছে সেটা কিন্তু সাধারণ কোনো বৈঠক না। একদিকে যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে চলছে পারমাণবিক আলোচনা, আর অন্যদিকে এর পেছনে আছে বিশাল সামরিক চাপের এক থমথমে পরিস্থিতি। তো এই জটিল সমীকরণের ভেতরে আসলে কি হচ্ছে, চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক। আমরা এখন জেনেভায়, যেখানে যুক্তরাষ্ট্র এবং ইরানের আলোচকরা বসেছেন। ওমানের মধ্যস্থতায় এটা তাদের তৃতীয় দফার পরোক্ষ আলোচনা। এখানকার পরিবেশটা কিন্তু বেশ থমথমে, কারণ এই আলোচনার ওপরই নির্ভর করছে পুরো অঞ্চলের ভবিষ্যৎ। একদিকে যখন কূটনীতির চেষ্টা চলছে, ঠিক তখনই বাস্তব ছবিটা কিন্তু বেশ অন্যরকম। 2003 সালের পর এই প্রথম মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে বড় বিমান আর নৌবাহিনী মোতায়েন করেছে। এর মধ্যে দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপও আছে। এই বৈপরীত্যটাই কিন্তু আলোচনাকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। তাহলে আলোচনা টেবিলে মূল মতবিরোধটা ঠিক কোথায়? চলুন দেখে নেওয়া যাক। যুক্তরাষ্ট্র এবং ইরান ঠিক কী চাইছে, যা এই সংঘাতের একদম কেন্দ্রে রয়েছে? দেখুন, আলোচনার টেবিলে দুই পক্ষের চাওয়া পাওয়া একেবারে দুই মেরুর। একদিকে আমেরিকা এমন একটা চুক্তি চাইছে যার কোনো মেয়াদ থাকবে না, মানে একেবারে অনির্দিষ্টকালের জন্য, আর ইরানের উপর সব বিধিনিষেধও থাকবে। শুধু তাই না, তারা ইরানের ব্যালিস্টিক মিসাইল আর আঞ্চলিক মিলিশিয়া নিয়েও কথা বলতে চায়। আর ইরানের দাবি একদম সোজাসাপটা, সব মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, আর আলোচনা হবে শুধু পারমাণবিক কর্মসূচি নিয়ে, এর বাইরে আর কিছু না। মার্কিন বিশেষ দূতের এই কথাটা থেকেই তাদের কঠোর মনোভাবটা একদম স্পষ্ট। তারা কোনো সাময়িক সমাধান চায় না, বরং ইরানের পারমাণবিক কার্যকলাপের উপর একটা স্থায়ী নিষেধাজ্ঞা চায়। তাদের বার্তাটা খুবই পরিষ্কার, এখানে কোনো রকম ছাড়ের সুযোগ নেই। এর উত্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তাদের অবস্থানটাকে জাতীয় সম্মান আর সার্বভৌম অধিকারের প্রশ্ন হিসাবে তুলে ধরেছেন। তারা মনে করে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি তাদের দেশের উন্নতির জন্য দরকারি, আর এই অধিকার তারা কোনোভাবেই ছাড়তে রাজি নয়। এই আলোচনার একটা বিরাট অংশ জুড়ে আছে মার্কিন নিষেধাজ্ঞা, কয়েক দশক ধরে যা ইরানের ওপর ভয়াবহ প্রভাব ফেলেছে। চলুন এই বাহ্যিক চাপের দিকটা এবার একটু দেখি। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় যে অর্থনৈতিক চাপটা 4 দশকেরও বেশি সময় ধরে আমেরিকার ইরান নীতির একটা মূল অস্ত্র। সেই 1979 থেকে শুরু হয়ে এই নিষেধাজ্ঞা দিন দিন আরও কঠোর হয়েছে। বিশেষ করে 2018 সালে JCPOA চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর, আর 2025 সালে জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা, মানে পুরনো সব নিষেধাজ্ঞা আবার চালু হয়ে যাওয়ায় ইরানের অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে। শুধু এই একটা সংখ্যা দেখুন, তাহলেই ইরানের অর্থনৈতিক সংকটের ভয়াবহতাটা বোঝা যাবে। $1 মার্কিন কিনতে এখন লাগছে 1.4 মিলিয়ন ইরানি রিয়াল। ভাবা যায়? মাত্র 1 বছর আগেও এর পরিমাণ ছিল এর ঠিক অর্ধেক, 7 লাখ। মানে 1 বছরেই মুদ্রার মান অর্ধেক হয়ে গেছে। বোঝাই যাচ্ছে নিষেধাজ্ঞার চাপটা ঠিক কতটা মারাত্মক। অর্থনৈতিক সংখ্যার পেছনের মানবিক দিকটা এখানে একদম পরিষ্কার। নিষেধাজ্ঞার কারণে সাধারণ মানুষের কেনাকাটার ক্ষমতা আর জমানো টাকা প্রায় শেষ। শিক্ষক বা সরকারি কর্মকর্তার মতো নির্দিষ্ট আয়ের মানুষ, যারা একসময় মধ্যবিত্ত ছিলেন, তারা এখন দারিদ্র্যের সঙ্গে লড়ছেন। বাইরের চাপের পাশাপাশি ইরানের ভেতরের রাজনৈতিক পরিস্থিতিও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো চুক্তির ব্যাপারে ইরানের ভেতরেই আছে গভীর মতপার্থক্য আর ক্ষমতার লড়াই। ইরানের ক্ষমতার কেন্দ্রে দুটো ধারা একদম স্পষ্ট। একদিকে আছে তথাকথিত সংস্কারপন্থীরা, যারা মনে করে দেশের অর্থনীতি বাঁচাতে একটা চুক্তি করা জরুরি, আর অন্যদিকে আছে কট্টরপন্থীরা, যারা আমেরিকার সাথে যে কোনো আপোষকে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আর আত্মসমর্পণ হিসেবে দেখে। একজন প্রভাবশালী কট্টরপন্থী নেতার এই কথাগুলোই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার প্রতি তাদের গভীর অবিশ্বাস আর আদর্শগত বিরোধিতাকে তুলে ধরে। তারা মনে করে এটা কোনো আলোচনা নয়, বরং আমেরিকার শর্ত মেনে নেওয়া। কট্টরপন্থীদের মধ্যে সবচেয়ে বড় ভয়টা হলো একটা চুক্তি শুধু আপোষ না, এটা একটা ফাঁদও হতে পারে। তারা লিবিয়ার উদাহরণ টেনে বলে যে পারমাণবিক সক্ষমতা ছেড়ে দেওয়ার পরেই গাদ্দাফির পতন হয়েছিল। তাদের আশঙ্কা একই পরিণতি হয়তো ইরানের জন্যও অপেক্ষা করছে। তাহলে এই মুহূর্তটা এই অঞ্চলের জন্য দুটো ভিন্ন ভবিষ্যতের মধ্যে একটাকে বেছে নেওয়ার সময়। একদিকে কূটনীতির একটা ক্ষীণ আশা, আর অন্যদিকে যুদ্ধের ঘন ঘটা। আলোচনার টেবিলের ওপর সামরিক হামলার হুমকিটা একটা বিশাল ছায়ার মতো ঝুলে আছে, আর এটা দুই পক্ষের জন্যই ঝুঁকিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই চরম চাপ হয়তো একটা চুক্তিকে ত্বরান্বিত করতে পারে, আবার পুরো প্রক্রিয়াটাকেই লাইনচ্যুত করে সরাসরি সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। কিন্তু আরেকটা চিন্তাধারাও কিন্তু আছে। অনেকেই বলছেন যে সব বিষয় নিয়ে একসাথে না বসে শুধু পারমাণবিক ইস্যুটা নিয়ে একটা চুক্তি করা হোক।
এর পেছনে বেশ কয়েকটা শক্ত যুক্তি আছে। প্রথমত, এতে সবচেয়ে বড় যে নিরাপত্তা ঝুঁকি মানে পারমাণবিক অস্ত্রের বিস্তার সেটা ঠেকানো যায়। দ্বিতীয়ত, বলা হচ্ছে যে ইরানের মিসাইল প্রোগ্রামটা মূলত আত্মরক্ষার জন্য, আমেরিকার জন্য এটা সরাসরি কোনো হুমকি না। তৃতীয়ত, চুক্তির মাধ্যমে IAEA যেভাবে সবকিছু তদারকি করতে পারবে কোনো সামরিক হামলায় সেটা সম্ভবই না। আর একটা ব্যাপার হলো, মিসাইল বা মিলিশিয়ার মতো জটিল বিষয়গুলো একসাথে মেটাতে গেলে পুরো আলোচনাটাই ভেস্তে যাওয়ার সম্ভাবনা বাড়ে। সব শেষে যদি আলোচনা ব্যর্থ হয়, যুক্তরাষ্ট্র কিন্তু তখন একটা বড় যুদ্ধে না জড়িয়েও পিছু হটতে পারে। শেষ পর্যন্ত আমরা এই মূল প্রশ্নের মুখোমুখি হই, জেনেভার এই আলোচনা কি শান্তির পথে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, নাকি একটা বড় সংঘাতের আগে সামান্য বিরতি মাত্র? যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের ভবিষ্যৎ কি তা সময়ই বলে দেবে।